নিয়োগ দুর্নীতির আবহ থেকে বেরিয়ে এবার রাজ্যে নতুন ইস্যু জাতীয় সঙ্গীত অবমাননা এবং চোর চোর স্লোগান। গত 29শে নভেম্বর অমিত শাহের সভার দিনকেই বিধানসভায় শাসক দল এবং বিরোধী দলের ধর্নাতে বিরোধী দলের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ এনেছে শাসক দলের নেতা মন্ত্রীরা। থানায় এফআইআর হয়েছে, গুন্ডা দমন শাখাকে দিয়ে তদন্ত এবং সেই বিষয়টা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত, এবং হাইকোর্টও দুদিন আগে এই মামলার শুনানি হয়েছে। আর এই নিয়েই যে রাজনৈতিক একটা ডামাডোল, রাজনৈতিক যে একটা বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে, সেই নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষক অর্কপ্রভ সরকার। আমরা তার থেকেই জেনে নেব এই যে জাতীয় সঙ্গীত অবমাননা এবং তাকে ঘিরে রাজ্য রাজনীতির অলিন্দে যা ঘুরছে বা যা ঘটছে, সেটাই আমরা তার থেকে জেনে নেব। অর্কদা, যেটা বলছিলাম যে নিয়োগ দুর্নীতি, একের পর এক দুর্নীতি, সেইখান থেকে বেরিয়ে এবার জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে সরাসরি আবারও রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল বিজেপি মুখোমুখি সংঘাতে, কিভাবে দেখছেন? কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। যখন তখন যেখানে সেখানে যে কোনো মুহূর্তে তো জাতীয় সঙ্গীত গাওয়া যায় না। জাতীয় সঙ্গীত গাওয়ার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। তার আগে ঘোষণা করতে হয় এবার জাতীয় সঙ্গীত হবে, আপনারা সবাই উঠে দাঁড়াবেন। সিনেমা হলেও আমরা দেখি জাতীয় সঙ্গীত যখন হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি এবার জাতীয় সঙ্গীত হবে, আমরা উঠে দাঁড়াবো। আম্বেদকর মূর্তির নিচে ধর্না চলছিল, হঠাৎ করে ওইভাবে ওখানে জাতীয় সঙ্গীত হবে কে বুঝতে পেরেছিল? অত্যন্ত ফ্লিমসি গ্রাউন্ডে কোর্টের সময় নষ্ট করার জন্য এই সমস্ত উদ্যোগ। আমার একটা ধারণা আছে, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু ছিলেন এক সময়। তার রাজনীতির মূল পুঁজিটা ছিল সততা। আগে দেখতেন, আগে লেখা হতো সততার মূর্ত প্রতীক, এখন কিন্তু ওইটা লেখা হয় না। শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিচ্ছেন এবং বিজেপি বিধায়করা কার্যত নিশানা করছেন মমতাকে। মমতা চোর, এই শব্দবন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে কোনোদিন শুনবেন, তার এক সময়ের সতীর্থের মুখ থেকে এটা তিনি কখনো কল্পনা করেননি। এবং তিনি বুঝতে পাচ্ছেন তার সযত্ন লালিত সততার মূর্ত প্রতীক এই ইমেজটা খান খান করে দেওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপিরা, তাই তিনি রিটালিয়েট করছেন। আচ্ছা, হেয়ার স্ট্রিট থানায় চন্দ্রিমা দেবী একটি এফআইআর করেছেন, কেন শুভেন্দুবাবুরা মমতা চোর নামক পোশাক পরে ধর্ণা দিচ্ছে, তাতে একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়েছে। তা ওনারাও তো, সে মুখ্যমন্ত্রী বলেননি অবশ্যই, মুখ্যমন্ত্রী আম্বেদকর মূর্তির নিচে তো ছিলেন অবস্থানে। 29 তারিখ সেদিন থেকে ওখানে তো স্লোগান উঠেছে, মোদি চোর, অমিত চোর, বিজেপির সবাই চোর। এবং এর প্রত্যুত্তরে দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পকেট মারে দিয়ে দিয়েছেন, পাল্টা বলেছেন। তার দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে তৃণমূলের বিধায়করা, তাদের মধ্যে দু একজন মন্ত্রী ছিলেন, বলছেন মোদি চোর, অমিত চোর। এটা কোন ধরনের শিষ্টাচার? আপনি কাউন্টার করতে দেশের প্রধানমন্ত্রীকেও টেনে নিয়ে আসলেন। আচ্ছা, ব্যানার্জি পরিবারের নামে তো বিস্তর অভিযোগ আছে, তারা নাকি 35টা প্লটের মালিক। লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর অভিষেকের বাবা মা তলব পেয়েছেন, সম্পত্তির নথি জমা দিতে হয়েছে। কালীঘাটের কাকুকে নিয়ে বিতর্ক, অভিষেককে, রুজিরাকে কয়লা থেকে শুরু করে নিয়োগ অনেকবার তলব পড়েছে। ব্যানার্জি পরিবারকে ঘিরে অনেক বিতর্ক আছে, সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু আছে, এটা সত্যি। তো প্রধানমন্ত্রীর ওনারও তো পরিবার আছেন, উনি ভাই তো আছে, ভাইপো ভাইজি তো আছে। মা যতদিন ছিলেন একাধবার এসছিলেন প্রধানমন্ত্রী বাসভবনে, কখনো শুনেছ ওনার ভাই, ভাইপো, ভাইজি তারা প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেন? তারা কি করেন কেউ জানে না। একজন তো জানতাম রিটায়ার করেছেন, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ছিলেন, হাম্বেল লাইফ লিড করেন। প্রধানমন্ত্রী ভাই হওয়ার জন্য একটা নিরাপত্তা তারা পান। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর এক ভাইজি এসছিলেন দিল্লিতে, আহমেদাবাদ থেকে বিমানে দিল্লিতে নেমে একটা অটো ধরে গেস্ট হাউসে চলে যান। তিনি লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসস্থানে যাননি যে তার কাকা বা জ্যাঠা যাই হোক তার কাছে গিয়ে থাকবো। এই যে স্টার্ক ডিফারেন্স, মানুষ এগুলো বোঝে। মোদি চোর, অমিত চোর বলে দিলেন আপনি। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে এইভাবে অপমান করার অধিকার কে দিয়ে? যে কী অভিযোগ আছে তার সম্পর্কে? যেটা বলছে তৃণমূল, সেদিকে যে মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী,
বিজেপির বিধায়কদেরও মুখ্যমন্ত্রী। এটা কি কারোর শুনতে ভাল লাগে? পশ্চিমবাংলায় দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী রাজনীতি করতেন, কোনোদিন বলেছেন জ্যোতিবাবু চোর? কোনোদিন বলতে পেরেছেন বুদ্ধবাবু চোর? সিদ্ধার্থবাবু আর জ্যোতিবাবুর রাজনৈতিক উত্তাপ ছিল, কেউ কাউকে এইভাবে আক্রমণ করতে পারেনি। কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা আক্রমণটা করছেন কেন? আক্রমণটা করছেন এই যে পার্থ, মানিক, কেষ্ট, বালু মন্ত্রী নেতারা জেলে, অনেককে তলব করা হচ্ছে। আচ্ছা, আপনি বলুন, মানিক 10 বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, পার্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী, মহাসচিব, শিল্পমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, তারা চাকরি বিক্রি করলো, নিলাম করলো। মাছের বাজারে মাছ যেমন নিলাম হয়, তেমনি করে চাকরি নিলাম হলো। প্রাথমিক, নবম, দশম, একাদশ, দ্বাদশ অশিক্ষক। দমকলে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে। পশু খাদ্যে লালু, নরখাদ্যে বালু। এখন মিড ডে মিলের কেলেঙ্কারির কথা হচ্ছে। 70টা পুরসভার চেয়ারম্যান, 71 জন বিধায়ক কেন্দ্রীয় এজেন্সির নজরে আছেন। তারপরে এসছে পিপিই কিট কেলেঙ্কারি। এই এত সব ঘটনা ঘটলো, নবান্নের 14 তলা কিচ্ছু জানতো না। এগুলো কখনো বিশ্বাসযোগ্য? যদি স্বরাষ্ট্রমন্ত্রক কার অধীনে? মুখ্যমন্ত্রীর অধীনে। পুলিশ, সিআইডি মুখ্যমন্ত্রীর অধীনে। আচ্ছা, গোয়েন্দারা কোনো খবর দিল না নবান্নের 14 তলায় যে এরকম কিছু হচ্ছে? খবর যদি তারা না পায়, সেটা তাদের অপদার্থতা। আর খবর পেয়েও 14 তলা যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তো বিরোধীরা এই দাবি তুলবেই। এবং একটা কথা পরিশেষে বলা ভালো, যে এই রেশনের চাল বাজারে বিক্রি করছে খাদ্য দপ্তর, 3টে এফআইআর হয়েছিল বাকিবুরের বিরুদ্ধে, এখানকার পুলিশই করেছিল। কোথায় হলো? এফআইআরের ব্যবস্থা নেওয়া হয়নি তো। ওই যে ওয়েমার শিট বিকৃতিকাণ্ডের এক পাণ্ডা, নীলাদ্রি সম্ভবত নাম, তাকে তো সিআইডি গ্রেপ্তার করেছিল, 1 মাস জেলে ছিল। তারপরে সিআইডির আইনজীবী আদালতে জানায় কিছুই পাওয়া গেল না, আবার বেরিয়ে পড়ে সে দুর্নীতি করতে শুরু করলো। তাহলে এত সব ঘটনা ঘটলো। তো পশ্চিমবঙ্গে স্বাধীনতা উত্তর সবথেকে বড় আর্থিক অপরাধ, এটা সবাই বলছেন। সেই দায় কেউ 14 তলা এড়াতে পারেন? সেই জন্য ওনাকে শুনতে হচ্ছে, দুর্ভাগ্যের বিষয়। এবং তিনি সেই জন্য রিয়্যাক্ট করছেন, আমি মানুষের বোর। এই ধরনের কথাবার্তা কোনো মানে হয় না। আর যশস্বী প্রধানমন্ত্রীকে আপনার বিধায়ক মন্ত্রীরা বলছেন মোদি চোর, অমিত চোর। তার পরিবার কোথায়? তাকে খোঁজ নিয়ে দেখুন। দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, কোনো অভিযোগ আছে তার সম্পর্কে? তার পরিবারের লোকজন তাকে ব্যবহার করে কিছু করেছে, এই ধরনের অভিযোগ কেউ তুলতে পারবেন? আর এখানে দেখুন, ব্যানার্জি পরিবারের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ। বিরোধীরা কী করে সাহস পায় এই অভিযোগগুলো তুলতে? ওনারা তো যাচ্ছেন না আদালতে যে বিরোধীদের অভিযোগগুলো ভুল। কিন্তু আপনি যে কথাগুলো বলছেন, আমরা দেখেছি লোয়ার কোর্ট হোক বা হাইকোর্টে গিয়েও ইডি, সিবিআই এখন অব্দি সেই তথ্য জমা দিতে পারছে না। সুপ্রিম কোর্ট বলছে যত দ্রুত সম্ভব এইগুলোকে শেষ করতে হবে। সেটা আদালতের নির্দেশ এবং পর্যবেক্ষণে তদন্ত চলে। এজেন্সির ব্যাপারে এজেন্সি বুঝবে না, আদালত সিদ্ধান্ত নেবে। এখানে আমার বলার কিছু নেই। তাও তো তদন্ত হচ্ছে বলে পার্থ, মানিক, বালু, কেষ্ট সব জেলে। কেষ্টর জামিনের আবেদন রোজ রোজ খারিজ হয়ে যাচ্ছে। সংসদে ওরা বলছেন, তৃণমূল, যে 100 দিনের কাজে আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে, কোথাও সমস্যা হলে সেখানকার টাকা ব্লক করুন, কেন রাজ্যের মানুষকে ভাতে পাচ্ছেন? সাধ্বী নিরঞ্জন জ্যোতি উত্তর দিয়েছেন সংসদে দাঁড়িয়ে, বলছেন তৃণমূল তো গরিব মানুষের টাকা চাইছে না, ওরা ড্রামা করছে। আমি সময় দিয়েছিলাম তখন 5 জনের জন্য, ওরা বললেন সংসদীয় দল নিয়ে আসে। আমি বললাম ঠিক আছে, তাই হবে। তারপরে বললেন ওনাদের সঙ্গে যারা এসছে তারাও দেখা করবেন। তখন উনি বললেন যে আপনারা আসুন, আপনার সঙ্গে দেখা করব। 6টা থেকে 8:30 পর্যন্ত মন্ত্রী ছিলেন। কৃষি ভবনের 4 নম্বর গেট দিয়ে উনি ঢোকেন এবং বেরোন, সেখান দিয়ে বেরিয়েছেন। এবং সাধ্বী নিরঞ্জন জ্যোতি আজকে সংসদে দাঁড়িয়ে যে বলেছেন যে তিনি একজন সাধ্বী, তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে, যে মহুয়া মৈত্রকে অভিশাপ করতে হবে। ধর্মেন্দ্র প্রধান কী বলছেন সংসদে দাঁড়িয়ে? যে প্রধানমন্ত্রী পোষণ যোজনা, মিড ডে মিলে 4000 কোটি টাকা হড়প হয়েছে, এরা টাকা কাটমানি এবং লুট করছে। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলছে তৃণমূল কী বললো, কিচ্ছু প্রতিবাদ করতে পারল। সুদীপবাবু ভুল ইংরেজিতে, হ্যাঁ, উনি এতদিন ধরে সাংসদ, হিন্দিটাও গুছিয়ে বলতে পারেন না, ইংরেজিটাও আমার মনে হয় যে আরও একটু শুদ্ধ বললে ভালো হয়। ভুল ইংরেজিটা বলা হয়তো আমার পক্ষে শালীন নয়, উনি অনেক সিনিয়র, কিন্তু আরও কনভিন্সিং ওয়েতে বলা উচিত। তিনি সংসদীয় দলনেতা না, তিনি কথায় কথায় বলেন আমি প্রধানমন্ত্রীর উল্টো দিকে বসে বৈঠক করি। এই তাপস রায় কী বলেছিলেন? তাপস রায় সুদীপের মধ্যে যখন গণ্ডগোল হচ্ছিল,
তা কোন তো কনভিন্সিং ওয়েতে বলতেই পারলেন না, মিনমিন মিনমিন করলেন, বোঝাই গেল যে আত্মপ্রত্যয়ের অভাব। এবং ধর্মেন্দ্র প্রধান যখন উঠে দাঁড়িয়ে ব্যারিয়েজ অফ অ্যালিগেশন নিয়ে আসলেন, তৃণমূল শিবির তো চুপ করে বসে রইল, মিনমিন করে প্রতিবাদ। আসলে এই অভিযোগগুলো সদুত্তর দেওয়ার মতো জায়গায় তারা নেই। দুর্নীতির অভিযোগে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে বাংলার শাসক দল, এটা খুব দুর্ভাগ্যের। যে প্রসঙ্গে কথা বলছিলাম অর্কদা, যে এই রাজনৈতিক পারসেপশনটা কি এই তিন রাজ্যে ভোটে হার, তার উপরে দাঁড়িয়ে এই যেটা হাইকোর্টও আগের দিন বলছে, বিচারপতি সেনগুপ্ত বলেছেন যে একটা বালখিল্য শিশু সুলভ এই যে জাতীয় সঙ্গীত অবমাননা, কোথাও কি কোনো দিক থেকে নজর ঘুরিয়ে দিতে এগুলোকে করা হচ্ছে? কোটি কোটি টাকা এরা আদালতে যাচ্ছে, আইনজীবীদের ফিস দিচ্ছে, সুরাহা পাচ্ছে না। অ্যাডভোকেট জেনারেল কেউ নতুন হয়েছেন? আমার তো মনে হয় না। গোপাল মুখোপাধ্যায় দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নতুন কোনো অ্যাডভোকেট জেনারেল তো এখন নিযুক্ত হলো না। তো সাংবিধানিক ক্রাইসিস হতে পারে। কোনো দিক ঘোরানোর জন্য কি এই ধরনের অভিযোগগুলো আনা হচ্ছে? এদের আইন বিভাগটা অত্যন্ত, মানে কি বলবো আর কি, নট আপ টু দ্য মার্ক। যে অ্যাডভোকেট জেনারেল বলেইছে তো, আর পিপিও তো বলেছেন যে সরকারি দলের আইনজীবীদের সমর্থকরা কাজের মধ্যে ইন্টারফেয়ার করে, ভালো লোককে উপরে উঠতে দেয় না। এক উকিল আছেন যিনি কলকাতা হাইকোর্টে, তাকে দেখা যায় না, তিনি খুব মাতব্বর, তিনি ছোটবাবুর ঘনিষ্ঠ, তিনি সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করেন। তো তার ফল যা হওয়ার তাই হচ্ছে। গোপাল মুখোপাধ্যায়ের মতো একজন মানুষ ছেড়ে দিলেন। 11 বা 12 বছরে 5 জন অ্যাডভোকেট জেনারেল, বামেদের 34 বছরে মাত্র 3 জন অ্যাডভোকেট জেনারেল। বলছেন আত্মসম্মান নিয়ে কাজ করা যায় না। এগুলো কিসের দৃষ্টান্ত? পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সেই জন্যই কি নজর ঘোরাতে এই ধরনের অভিযোগগুলো আনা হচ্ছে? হ্যাঁ, এর মরিয়া হয়ে গেছে। এরা বুঝতে পারছে যে দুর্নীতির অভিযোগটা মানুষ গ্রহণ করেছে। এই যে কেসিআর কি কম জনমুখী কাজ করেছে নাকি? ওখানে অনেক জনমুখী কাজ করেছে, হারলো কেন? পরিবারবাদ, র্যাম্প্যান্ট করাপশন। হ্যাঁ, তো এখানেও পরিবারবাদ, র্যাম্প্যান্ট করাপশন। এই সামাজিক প্রকল্প সবাই নিচ্ছে, সামাজিক প্রকল্পে আমি টাকা খরচ করলাম আর আমার 7 গুণ মাপ আমি চুরি করলাম, এটা চলতে পারে না। আপনি কেসিআরের উদাহরণ যখন দিলেন, একদম শেষে এসে আর একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসছে যে এই যে 3 রাজ্যে বিধানসভার ফলাফল, বিজেপি একটা দারুণ ফলাফল করলো, 3টে রাজ্যে তারা তেলেঙ্গানাটা তাদের হয়নি বা ভালো ফল করতে পারেনি, বা মিজোরামেও কিছুটা ধাক্কা। এই যে বিজেপির ভালো ফল করা, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোটের মধ্যে একটা পরস্পর বিরোধী মন্তব্য কোথাও কি প্রভাব ফেলছে? প্রভাব তো ফেলছেই। আমার ধারণা শুভেন্দুবাবুরা আর একটু মনের জোর পেয়েছেন। তাদের এখান থেকে অমিত শাহ টার্গেট বেঁধে দিয়েছেন, সেই টার্গেট যতটা কাছে পৌঁছানো যায় চেষ্টা করবেন। ও আইএনডিআই এ জোট শেষ পর্যন্ত কি ফর্মে থাকবে বা আদৌ থাকবে কিনা আমার মনে খুব ডাউট আছে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকারের সঙ্গে। তিনি যেটা পরিষ্কার বলছেন যে দুর্নীতি একের পর এক রাজ্যের শাসক দলের মন্ত্রী এবং তাদের কর্মী নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগ থেকে নজর সরানোর জন্যই এই ধরনের একটা দেউলিয়াপনার অবস্থা তৈরি হয়েছে রাজ্যের শাসক দলের মধ্যে, এবং সেখান থেকে সেই নজর ঘোরানোর জন্যই এই জাতীয় সঙ্গীত অবমাননা বা তার অভিযোগ আনা বা চোর চোর স্লোগান, যেটা নিয়ে আবারও থানার দ্বারস্থ হওয়া, এই সবটাই হচ্ছে নজর ঘোরানোর জন্য। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।